একটি রোগা ১২ বছরের ছেলে যার নাম ছিল সৌরভ তার ৭ মাসের বোন নয়নাকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করছিল। ছোট্ট নয়না খিদে কেঁদে যাচ্ছিল এবং তার নিষ্পাপ কান্না সেই সংকীর্ণ ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক তখনই দরজা খুলল। বাবা প্রবীণ গুপ্তা ঘরে প্রবেশ করলেন। তিনি মহানগরীর একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন, কিন্তু বাড়িতে তার আচরণ ছিল একেবারেই সাধারণ। তিনি আলমারির কাছে গেলেন এবং একটি পুরনো জামা ও ছেঁড়া পায়জামা বের করলেন এবং পোশাকগুলি সৌরভের দিকে বাড়িয়ে দিয়ে নরম সুরে বললেন, এটা পরে নাও বাবা। সৌরভ অবাক হয়ে পোশাকগুলির দিকে তাকালো। এগুলো তো খুব পুরনো, যদি পাঠশালায় এবং পড়ে যাই তাহলে সবাই ঠাট্টা করবে। প্রবীণ সামান্য হাসলেন, তবে তার চোখে গভীর গাম্ভীর্য ছিল। আজ তুমি পাঠশালায় যাচ্ছ না, আজকের ক্লাস অন্য কোথাও হবে। আজ তোমাকে সেই জিনিস শিখতে হবে যা কোনো বই শেখায় না। এই বলে তিনি পকেট থেকে নিজের ডিজিটাল কার্ড বের করে সৌরভের হাতে রাখলেন। ব্যাংকে যাও, এটি দিয়ে ১০০০ টাকা তুলে আনো। নয়নার জন্য দুধ আর বাড়ির জন্য কিছু রেশন সামগ্রী নিয়ে এসো। সৌরভ চমকে গেল। বাবা, আপনি নিজে কেন যাচ্ছেন না? আমি তো এখনো ছোট। তোমার এটা দেখা জরুরি যে দুনিয়া তোমার সাথে কেমন ব্যবহার করে যখন তারা জানতে পারে না তুমি কে। আর তুমি এটাও শিখতে পারবে যে লোকেরা একজন গরিবের সাথে কী ধরনের বৈষম্য ও আচরণ করে। মনে রেখো, যাই ঘটুক রাগ করবে না। ছেলের চোখে ছিল বিভ্রান্তি, কিন্তু সে মাথা নিচু করে সম্মতি জানালো। প্রবীণ ছেলের কাঁধে হাত রাখলেন। এই যাত্রা শুধু টাকা তোলার নয়, উপলব্ধি অর্জনের। কিছুক্ষণ পর সৌরভ সেই পুরনো জামা পায়জামা পরে নিল। পায়ে ছিল ঢিলেঢালা ছেঁড়া চপ্পল, কাঁধে একটা ছোট ব্যাগ যাতে জলের বোতল এবং দুটি খালি দুধের বোতল রাখা ছিল। বিত্ত নিগম ব্যাংকের দূরত্ব বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার। রোদ ছিল তীব্র। রাস্তার লোকেরা যে যার কাজে যাচ্ছিল। সেই ছোট্ট ছেলে এবং তার কাঁদতে থাকা বোনের দিকে মনোযোগ দেওয়ার ফুরসত কারও ছিল না। সৌরভ হাঁটতে হাঁটতে ভাবছিল, বাবা কেন এমন অদ্ভুত কাজ দিলেন? এত তীব্র রোদ, আমি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব। প্রায় ১ ঘন্টা পর সে মহানগরীর সবচেয়ে বড় বিত্ত নিগম শাখার সামনে দাঁড়ালো। বাইরে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড ছিল, যারা তাকে দেখল এবং তারপর এমনভাবে চোখ ফেরালো যেন সে কোনো ব্যাপারই নয়। সৌরভ বিত্ত নিগমে ঢোকার চেষ্টা করলে প্রহরী তাকে থামালো এবং বলল, এই ছেলে, ভেতরে কোথায় যাচ্ছিস? এটা বিত্ত নিগম, এখানে শুধু ধনীদের অ্যাকাউন্ট হয়। আর তোকে তো ভিখারি বাচ্চা মনে হচ্ছে, তোর কি কাজ এখানে? সৌরভ এই কথা শুনে ভয় পেয়ে গেল। তবুও সে সাহস জুগিয়ে বলল, আমি ডিজিটাল মেশিন এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছি, এবং নিজের কার্ডটিও দেখালো। প্রহরী তার হাতে কার্ড দেখে তাকে ভেতরে যেতে দিল। ভেতরে পা রাখতেই এটিএমের শীতাতপ নিয়ন্ত্রণের ঠান্ডা বাতাস তার ঘামে ভেজার মুখ স্পর্শ করল। তার শরীরে শিহরণ জাগল। ভেতরে দৃশ্য ছিল একেবারেই আলাদা। লোকেরা আরামে চেয়ারে বসেছিল, লাইনে দাঁড়িয়েছিল, কথা বলছিল। তাদের ঝকঝকে জুতো, দামি ব্যাগ, সুগন্ধি অর্থাৎ পারফিউম বাতাসে মিশে এক অন্য জগৎ তৈরি করছিল। সৌরভ সাহস করে কাউন্টারের দিকে এগিয়ে গেল। সৌরভ পকেট থেকে কার্ড বের করে কাউন্টারে রাখল এবং ধীর স্বরে বলল, দিদি, ১০০০ টাকা তুলতে হবে। কাউন্টারে বসা যুবতী মহিলা, যার নাম সুনিতা ছিল, সে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার ঠোঁটে একটি হালকা বিদ্রূপের হাসি এলো। এটা বিত্ত নিগম ভাই, বিনামূল্যে রেশনের দোকান নয়। এই কার্ড তোমার কাছে কোথা থেকে এলো? সৌরভ ভয়ে ভয়ে বলল, এটা আমার বাবার কার্ড দিদি। কাউন্টারে বসা ক্যাশিয়ারটি বিদ্রূপ করে কার্ডটি তুলল, উল্টে পাল্টে দেখল এবং হেসে উঠল। আরে, এটা তো খেলনার ডিজিটাল কার্ড মনে হচ্ছে, এতে টাকা আসবে কোথা থেকে? লাইনে দাঁড়ানো কেউ একজন মজা করে বলল, টফি কিনবে? কিছু লোক হো হো করে হাসতে লাগল। ওদিকে নয়নার কান্না আরও তীব্র হয়ে উঠল। নিষ্পাপ মেয়েটি খিদেই কাতর ছিল, কিন্তু সৌরভ চুপ করে রইল। সে ধীরে ধীরে কার্ডটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু ক্যাশিয়ার হাত সরিয়ে নিল। এখানে নাটক চলবে না, সে কঠোরভাবে বলল। ঠিক তখনই ব্যবস্থাপকের দরজা খুলল। বাইরে এলেন ব্রাঞ্চ ম্যানেজার বিমল রায়। বয়স ৪৫-এর কাছাকাছি এবং কণ্ঠে এমন গাম্ভীর্য যেন আদালতের শুনানি শুরু হচ্ছে। এখানে কি তামাশা চলছে? তখনই ক্যাশিয়ার সুনিতা দ্রুত অভিযোগ করল, স্যার,
এই বাচ্চাটি 1000 টাকা তুলতে চায়। জামা কাপড় নোংরা, কোলে ছোট বাচ্চা, চেহারা দেখে মনে হচ্ছে ভিক্ষে করছে, বলছে কার্ড নাকি তার বাবার। ব্যবস্থাপক সৌরভকে কঠোর দৃষ্টিতে দেখলেন এবং গর্জন করে বললেন, জানিস এটা অপরাধ, এই কার্ড তোর নয়, মিথ্যে বলিস না। সৌরভ ঘাবড়ে গেল, কিন্তু সাহস করে বলল, না স্যার, এটা আমারই, বাবা দিয়েছেন। ব্যবস্থাপক রেগে গর্জন করলেন, নিরাপত্তা, একে বাইরে বের করো। প্রহরী এগিয়ে এলো। তার চোখে সামান্য সহানুভূতি ছিল, কিন্তু কর্তব্য ভারী পড়ছিল। সে ধীরে করে বলল, বাচ্চা, চলো এখান থেকে, এই জায়গা তোমার জন্য নয়। আমি সত্যি বলছি, শুধু টাকা তুলতে চাই, সৌরভ মিনতি করে বলল। কিন্তু প্রহরী তার হাত ধরে ধীরে ধীরে বাইরে নিয়ে এলো। পুরো বিত্ত নিগমের প্রতিটি চোখ তার দিকে নিবদ্ধ ছিল। কিছু লোকের চোখে সামান্য দয়া ছিল, কিন্তু বেশিরভাগই একে নিছক একটি তামাশা হিসাবে দেখল। পাশে বসা এক বয়স্ক মহিলা বিদ্রূপ করে বললেন, গরিব লোকগুলোও না ইজ্জত রাখতে জানে না। এই কথাগুলি সৌরভের হৃদয়ে তীরের মতো বিঁধল। বিত্ত নিগম থেকে বেরিয়ে এসে দরজার কাছে মাটিতে বসে পড়ল। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। নয়না তার বুকে লেগে অবিরাম কাঁদছিল। সৌরভ ডিজিটাল কার্ডটি মুঠোয় এমনভাবে চেপে ধরেছিল যেন সেটাই তার শেষ আশা। বাবার কথা তার কানে বাজছিল, যাই ঘটুক রাগ করবে না। কিন্তু ভেতরে এমন একটি ঝড় ছিল যা সে চাইলেও বের করতে পারছিল না। ভেতরে ব্যবস্থাপক এবং ক্যাশিয়ার আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, যেন কিছুই হয়নি। প্রহরীও তার চেয়ারে বসে পড়ল, কিন্তু সৌরভের মনে হচ্ছিল দুনিয়া মিলে তার সম্মান ছিনিয়ে নিয়েছে। লোকজন আসা যাওয়া করতে লাগল। কেউ কেউ তার দিকে তাকালো, কেউ কেউ এমনভাবে দেখল যেন সে অদৃশ্য। 2-4 জন তো তাকে ভিখারি মনে করে পয়সা বের করতে চাইল, কিন্তু সৌরভ প্রত্যাখ্যান করল। এটা ভিক্ষে চাওয়ার দিন ছিল না, এটা ছিল বাবার দেওয়া এক অদ্ভুত পরীক্ষার দিন। ঠিক তখনই রাস্তার ধারে একটি ঝকঝকে কালো গাড়ি এসে থামল। এর কাঁচ থেকে প্রতিফলিত উজ্জ্বলতা পুরো দৃশ্যকে পাল্টে দিল। গাড়ি থেকে একজন লোক নামল, কালো স্যুটে, ঝকঝকে জুতো, হাতে দামি ঘড়ি। তার চালচলনই সম্মানের অনুভূতি জাগাচ্ছিল। তিনি সরাসরি বিত্ত নিগমের দিকে যাচ্ছিলেন, কিন্তু যেই তার নজর সৌরভের উপর পড়ল, তার পা থেমে গেল। সেই ব্যক্তি হঠাৎ ঝুঁকে সৌরভের সামনে হাঁটু গেড়ে বসল। তার কণ্ঠে অদ্ভুত নরমতা ছিল, বাবা, সব ঠিক আছে তো? সৌরভ ফুপিয়ে কাঁদতে কাঁদতে নয়নাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে ভয় ছিল, কিন্তু ঠোঁট থেকে শুধু এতটুকু বের হল, বাবা, আমি কিছু করিনি, শুধু টাকা তুলতে চেয়েছিলাম। প্রবীণ এক হাতে ছেলের এলোমেলো চুল যত্নে স্পর্শ করলেন এবং অন্য হাতে তাকে উঠিয়ে নিলেন। তারপর কিছু না বলে সরাসরি বিত্ত নিগমের দরজার দিকে এগিয়ে গেলেন। সৌরভ আর নয়না তাদের সাথে ছিল। ভেতরে পা রাখতেই পুরো পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে গেল। কর্মচারীরা নিজেদের চেয়ারে সতর্ক হয়ে বসে পড়ল। কিছু গ্রাহক তাকে চিনতে পেরেছিলেন, বাকিরা আন্দাজ করতে লাগল যে ইনি কোনো সাধারণ মানুষ নন। প্রবীণ সরাসরি কাউন্টার পর্যন্ত পৌঁছালেন। তার কণ্ঠস্বর গভীর ছিল, কিন্তু পুরোপুরি শান্ত এবং শীতল। আমার ছেলেকে এই অবস্থায় কে বাইরে বের করল? পুরো বিত্ত নিগম একদম নিশ্চল। ব্রাঞ্চ ম্যানেজার বিমল রায়, যিনি কিছুক্ষণ আগে সবচেয়ে জোরে আওয়াজে হুকুম শোনাচ্ছিলেন, এখন ঘামে ভিজে গেছেন। স্যার, আমরা জানতাম না ইনি আপনার ছেলে। প্রবীণ কোনো উত্তর দিলেন না। তিনি পকেট থেকে মোবাইল বের করে ব্যবস্থাপকের সামনে স্ক্রিনটি রাখলেন। স্ক্রিনে অ্যাকাউন্ট বিবরণী জলজল করছিল। অ্যাকাউন্ট হোল্ডার প্রবীণ গুপ্তা, বর্তমান ব্যালেন্স 1200 কোটি টাকা। ব্যবস্থাপকের মুখের রণ উড়ে গেল। ক্যাশিয়ার সুনিতা, যে সৌরভকে উপহাস করেছিল, চেয়ারে বসে পাথরের মূর্তির মতো হয়ে গেল। পাশে দাঁড়ানো গ্রাহকরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। এই সেই বাচ্চা? প্রবীণ ধীরে কিন্তু তীক্ষ্ণ শব্দে বললেন, পোশাক দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করা লোকেরা, আজ আমি তোমাদের একটি অন্যরকম সিদ্ধান্ত দেখাতে এসেছি। তার চোখ সরাসরি ব্যবস্থাপকের চোখের দিকে স্থির ছিল। বিত্ত নিগমের প্রতিটি কোণ যেন শ্বাস আটকে শুধু এটাই শুনছিল। সৌরভ বাবার হাত শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল এবার কিছু বড় ঘটতে চলেছে, এবং সে শুধু চুপচাপ দেখছিল যে তার বাবা কিভাবে সবাইকে জবাব দেন। প্রবীণ আবার বললেন, আমার ছেলেকে তোমরা শুধু তার নোংরা কাপড় এবং কাঁধে থাকা বোন দেখে মিথ্যাবাদী সাব্যস্ত করে দিলে। ডিজিটাল কার্ড তার হাতে ছিল, কিন্তু তোমরা তাতে সত্য দেখতে পাওনি। আসলে তোমরা তোমাদের চিন্তাভাবনার আসল চেহারা দেখিয়েছ, সংকীর্ণতা এবং অহংকার। বিত্ত নিগমে নীরবতা আরও গভীর হল।
যে গ্রাহকরা কিছুক্ষণ আগে তামাশা দেখছিলেন তারা এখন চোখ সরাতে লাগলেন। প্রবীণ থামলেন, একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং তারপর শীতল কণ্ঠে বললেন, আজ এই মুহূর্তে আমি আমার সমস্ত ফান্ড এই শাখা থেকে তুলে নিচ্ছি। ব্যবস্থাপকের শরীর যেন চেয়ারে আটকে গেল। এত বড় অঙ্কের জন্য আমাদের প্রধান কার্যালয়ে হেড অফিস থেকে অনুমতি নিতে হবে, এতে সময় লাগবে। প্রবীণ মোবাইল কানে নিলেন এবং অত্যন্ত স্থিরভাবে বললেন, আমার কাছে সময় আছে, কিন্তু তোমার কাছে তোমার সম্মান বাঁচানোর নেই। কলটি প্রধান কার্যালয়ের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে তার কণ্ঠস্বর আরও কঠোর হয়ে উঠল। 1 ঘন্টার মধ্যে পুরো টাকা এখানে নগদ বা ক্যাশ আকারে পৌঁছানো উচিত এবং বাকিটা সরাসরি আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। শুরুতে বিত্ত নিগমের কর্মীরা শুধু অবাক হয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে যখন খবর ভেতরে পৌঁছল যে মামলাটি প্রবীণ গুপ্তার, আদেশগুলি তৎক্ষণাৎ উপরে পাঠিয়ে দেওয়া হলো। হঠাৎ সবার শ্বাস আটকে গেল। ব্যবস্থাপকের গলা শুকিয়ে গেছিল। ক্যাশিয়ারের হাত ফাইলগুলিতে এমনভাবে জড়িয়ে গেল যেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। পরিবেশ এমন ছিল যে সবার নিজের হাসিও ভারী মনে হচ্ছিল। তবুও প্রবীণ গুপ্তা শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তার মুখ স্থির ছিল, কিন্তু চোখে এমন এক ঔজ্জ্বল্য ছিল যা পুরো বিত্ত নিগমের পরিবেশ পাল্টে দিল। তার দৃষ্টি যেন বলছিল, এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা সম্মানের ব্যাপার। আর যখন সম্মান ঝুঁকির মুখে পড়ে তখন দৌলতের কোনো মূল্য থাকে না। সৌরভ তার বাবার পাশে দাঁড়িয়েছিল, নয়নাকে বুকে নিয়ে, কিন্তু হৃদয়ে এক নতুন ঢেউ উঠছিল, গর্বের ঢেউ। তার বাবার সেই শিক্ষা মনে পড়ল, রাগ দিয়ে নয়, সম্মান দিয়ে জবাব দিতে হয়। বিত্ত নিগম হলে নীরবতার চাপ এমন ছিল যেন দেওয়ালগুলিও কান হয়ে গিয়েছিল। সেই সময় লাইনে দাঁড়ানো এক যুবক তার মোবাইল দিয়ে পুরো দৃশ্যটি রেকর্ড করে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এবং এক্স বা টুইটারে আপলোড হয়ে গেল। প্রথম ঘণ্টাতেই ভিডিওটিতে হাজার হাজার লাইক এবং শেয়ার হলো। লোকেরা কমেন্টে লিখছিল, এটাই আমাদের আসল রোগ। ধীরে ধীরে সেই ভিডিও মেসেজ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে ছড়িয়ে পড়তে লাগল। সংবাদ চ্যানেল বা নিউজ চ্যানেল পর্যন্ত পৌঁছতেই বিষয়টি আরও জোরালো হলো। সন্ধ্যার বুলেটিনের শিরোনাম জলজল করছিল, বাচ্চাকে ভিখারি মনে করে বের করে দিল, বাবা 1000 কোটি টাকার অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন। টিভি স্ক্রিনে বারবার সেই দৃশ্য। খবর বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রধান কার্যালয় ফোন কলের বন্যা শুরু হলো। ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বা সিনিয়র ম্যানেজমেন্টের জরুরি ইমার্জেন্সি মিটিং ডাকা হলো। কেউ ঘাবড়ে গিয়ে বলল, যদি অবিলম্বে ক্ষমা না চাওয়া হয় তবে আমাদের সুনাম মাটিতে মিশে যাবে। সুনাম তো আগেই ভেঙে গিয়েছিল। দুপুর নাগাদ মহানগরীর বড় গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জমা দিলেন। অনেকেই স্পষ্ট বলে দিলেন, যদি আপনারা একটি বাচ্চার সাথে এমন করতে পারেন তাহলে কাল আমাদের সাথেও এটাই হবে। এটা আর শুধু টাকার ক্ষতি রইল না, এটা পুরো ব্যাংকিং সেক্টরের ওপর একটি ভূমিকম্পের মতো আছড়ে পড়ল। প্রতিটি গলি, প্রতিটি অফিস, প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্টে একই আলোচনা ছিল, কিভাবে একটি নিষ্পাপ শিশুর অপমান শত শত কোটি টাকার সম্পর্ক ভেঙে দিল। আর এই পুরো ঘটনাটি একটি সত্য সবার সামনে তুলে ধরল। দৌলত এবং ক্ষমতার অর্থ অন্যদের ছোট দেখানো নয়, বরং তাদের উপরে ওঠানো। প্রবীণ গুপ্তা তার ছেলে সৌরভকে যে সবচেয়ে বড় শিক্ষাটি দিলেন তা এই নয় যে তাদের কাছে 1000 কোটি টাকা আছে, বরং এটা ছিল যে সম্মান এবং নৈতিকতার মূল্য যে কোনো ব্যাংক ব্যালেন্সের চেয়ে অনেক বেশি। সেই দিন বিত্ত নিগমের সেই শাখাটি এক শত শত কোটি টাকার গ্রাহককে হারায়নি, বরং পুরো দুনিয়ার সামনে সত্য এবং মানবতার সবচেয়ে কঠিন পাঠ শিখল। সৌরভ তার বাবার পাশে দাঁড়িয়েছিল। তার হৃদয় থেকে এখন ভয় ও লজ্জা নয়, বরং গর্বের এক নতুন ঢেউ উঠছিল। সে শিখল যে যখন দৌলতের ক্ষমতা সম্মানের লড়াই লড়ে তখন দুনিয়াকে মাথা নত করতে হয়। সেই দিন মহানগরীর সেই ব্যাংকের বড় ভুল সমাজকে চিরদিনের জন্য একটি আয়না দেখিয়ে দিল।